হারু, যা তো এই সেরা জুতোগুলো সেলাই করে নিয়ে আয়। শোন, তাড়াতাড়ি আসিস, এদিকে মেলা কাম পইরা আছে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চইলাইমু। এই দাঁড়াও দাঁড়াও, কই যাইতাছো তুমি? মা, তুমি ওরে কই পাঠাইতেছো? আরে মা কইছে এই জুতাগুলান সেলাই কইরা আনতে, তাই এইগুলা নিয়ে বাজারে যাইতাছি সেলাই কইরা আনবার লিগা। আবার এই কথাগুলো তুমি কইতাছো? তোমার লজ্জা লাগে না? বাড়ি জামাই হইয়া তুমি এই কাম করো? লজ্জা? ঘর জামাই হইয়াছি, এইগুলা তো করণ লাগবই, তাই না? মা, তোমারে কই, তোমার কি একটু মুখে বাঁধে না? তোমার মাইয়ার জামাইরে যখন এগুলো করতে দাও, মুখে বাঁধবো কেন হুনি? ঘরে বসাইয়া তোর জামাইরে খাওয়ামু নাকি? আর সামান্য জুতাই তো সেলাই করতে বলছি, এতে কি এমন হয়েছে শুনি? এমন ভাবে কইতাছোস যেন মুখে চুনকালি লাগাইয়া দিছি। তাই তো লাগাইছো। কেন মা, তোমার তো আরো একটা মেয়ে জামাই আছে, কই কোনোদিন তো তারে দিয়া এসব কাম করাইতে দেহি নাই। তুমি তো পারো না আমার জামাইরে দিয়ে খড় মোসাইতে। কার লগে তুই কার তুলনা দেয় শুনি? কই আসমানের সান আর কই জমিনের পোকা। কথার জামাই মেলা টাকা কামাই করে, ওগো নিজের জমি জমাও আছে। আর তোর জামাইয়ের কি আছে হুনি? থাকনের মতো তো একটা ঘরও নাই। আহা, তোমরা কি শুরু করলা? লতা, তুমি তোমার কাম করো, আর কোনো কথা কইও না। আমি এইগুলান কিছু মনে করি না, আমি গেলাম। কপালটা আমার বড়ই খারাপ। আজ যদি ধনী হইতাম, আমাকে মেলা জমি জমা থাকতো, তাইলে শ্বশুর বাড়িতে আমিও সম্মান পাইতাম, আদর পাইতাম। কিন্তু পোড়া কপাল আমার। না, না আছে বাবা মা, না আছে নিজের একটা বাড়ি। আরে হাডুদা, হাতে জুতার ব্যাগ লইয়া কই যাইতাছো? রতন যে, ও যাইতাছি আর কি, জুতা সেলাই কইরা আনি। তো তুমি কই গেছিলা? শ্বশুর বাড়িতে কোনো সম্মান পাও না, তাও কেন পইরা থাকো কও তো? নিজের যদি জাওনের জায়গা থাকতো তাইলে কি আর পইরা থাকি? তা কইলা না যে কই গেছিলা? আর কইও না, আলু গারমু এবার জমিতে, তাই গারনের আলু আনতে যাইতাছি। আচ্ছা আচ্ছা, যাক ভালোই। আচ্ছা ভাই থাকো, আমি যাই, দেরি করলে আবার কতগুলা কথা শোনার লাগবো। যাই আমি। আচ্ছা হারুদা, যাও তবে। আহারে, লোকটা বড্ড বালা, নাইলে কি আর এত কিছুর পরেও এইখানে এমনে পইরা থাকে? অন্য কোনো পোলা হইলে বউ ফালাই দিয়া যাইতো গা। আহ, কি গো, কি হইল? রায় তৈছে ঘুমাইবা না? ঘুম তো ধরে না গো বউ। আচ্ছা বউ, আমার লাগে তোমার অনেক কথা শোনার লাগে, তাই না? আজ যদি আমার ভালো টাকা থাকতো, তাইলে তো কেউ দুইটা কথা গনের আগে দুইবার চিন্তা করতো, তাই না বউ? নিজের মা বোনই তো দেখতে পারে না গো, আর ও তো অন্য কেউ। তুমি এগুলো লইয়া কিসের লেগা ভাবো কও তো? দেখবা একদিন সব ঠিক হইয়া যাইব। কবে হইব? ওইব, একদিন সব ঠিক হইব। আর যেদিন সব ঠিক হইব, সবাইরে দাহাই দিমু সে টাকাই সব কিছু হয় না। কাইন্দো না, কাইন্দো না। আচ্ছা বউ, তোমার না একটা ছোট জমি আছে, ওই যে জঙ্গলের কাছেই যেইটা? হ, আব্বার নামে লেখা দিছিল ওইটা, কিন্তু ওইটা এমনিই পইরা রইছে। কে কি করবো ইহানে? আমি চিন্তা করতেছি কি, ওই জমিটাতে যদি কোনো কিছু চাষ করা যাইতো তাইলে তো ভালোই হইতো। কথাটা মন্দ কও নাই, কিন্তু কি চাষ করবা ইহানে? কি হইব? এখন তো হগলেই দেখি আলু চাষ করতেছে, আর আলুর নাকি ভালোই চাহিদা। তাই ভাবলাম যদি আলুর চাষ করা যায় তাইলে কেমন হয়। হা, এইটা ভালো বুদ্ধি করছো। কিন্তু আলু যে চাষ করুম, তার জন্য তো মেলা টাকা দরকার পড়ব, কই পামু এত টাকা? আমার কাছে সোনার বালা আছে, তুমি এক কাম করো, ওই বালাটা বেচা তুমি চাষের ব্যবস্থা করো। তা কি কইরা হয় লতা? তোমার তো একটাই সোনার বালা, তাও যদি আমি বেইসা দেই তাইলে তো তোমার নিজের বলতে আর কিচ্ছুটা থাকবো না। না না, আমি এই কাম করতে পারবো না। না 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 না। কেন পারবো না? যখন চাষ করবা, ভালো আয় করবা, তখন আমারে তুমি নিজের টাকায় কিনা দিবা। তখন আমি সবাইরে কইতে পারমু এইটা আমার জামাই আমারে দিছে। তুমি বড্ড ভালা গো বউ। আচ্ছা চলো, মেলা রাইত হয়ে গেছে, চলো। কি করছিস রে? বালা জোড়া ওকে কেন দিচ্ছিস? মা,
আমার যে একটা জমি আছে, ওই জমিতে চাষ করণের লাগা টাকা নাই, তাই এই বালাটা বেচা ওই জমিতে চাষ করমু মা। কোন সাহসে তুই এই বালাটা ব্যস্ত যাইতাছোস হারামজাদা? এই বালা কি তোর টাকায় কেনা রে? এই বালা আমি আমার মাইয়ারে দিছিলাম, নিজে কিছু করতে পারোস না, এখন আবার আমার মাইয়ার বালার দিকে নজর গেছে না? ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা কও মা। এই বালাটা আমারই, দাদি আমারে বালাটা দিয়া গেছিল এই বাড়ির বড় মাইয়া হিসেবে। এইটা তুমি আমার জামাইয়ের হাত থেকে কাইরা নেওনের কে হুনি? তোর জামাইয়ের জন্য যখন এত দরদ, তো জানা এই বাড়ি চাইরা তোর জামাইরে লইয়া চইলা যা। কোন মুখে এই বাড়িতে পইরা আসুস? এমন ছেলেটার সাথে আমাকে থাকতে লজ্জা করে। এই বালাটা আমারে দাও না মা, এই বালাটা আমারে দাও। এই বালার অধিকার ছোট মাইয়ারও আছে। ল কথা, বালাটা হাতে পইরা দেখ দেখি কেমন লাগে। হুমা কত সুন্দর গো, আমার হাতে তো ভালোই মানাইছে দেখতাছি। লতার নিজের বলতে এই বালাটাই তো আসিল, তাও আপনি ওর থাইক্কা এটা কাইরা নিয়া আপনার ছোট মাইয়ারে দিলেন কেন? আপনার ছোট মাইয়ার জামাইয়ের তো অনেক টাকা, ওরে কি পারে না আর একটা বালা দিতে? পারে না? মা দেখছো এই ছোট লোকের সাহস কত, আমারে কি কইলো হুনলা? আরে ওই ছোট লোক, তোর নিজের তো করার কিছু ক্ষমতা নাই রে, জীবনেও কিছু করতে পারবি না, আবার আসিস বড় বড় কথা কইতে। আপনাকে লোকে কথা কইয়া নিজের সময় নষ্ট করণের থাইক্কা তার থেকে ভালো আমি নিজেই বাইরে যাই। হগো হগো, কই যাইতাছো? ফিরে আসো, চাইও না। আদি খেতা দেখে বাসি না। আই কথা, চল তো এখান থেকে চল। মা চলো, এগুলো নাটক দেখানোর ইচ্ছা নাই। আহ তোমারে খুঁজতে খুঁজতে অবশেষে তোমার জমিতে আয় পড়লাম। আরুদা, লাভ হইতাছো কেন? আগে বহ দেহি। এখন কও কি হইছে? আমারে খুঁজতেছিলা কেন? তোমার একটা সাহায্য লাগবো, আমার খুবই দরকার। কি সাহায্য কও না হারুন্দা, আমার কাছে তো কোনোদিন কিছু চাও না, আজ কি চাইতেইছো কও তো। আমারে কিছু টাকা হাওলাত দিবি? আসলে আমি লতার জমিটায় আলু চাষ করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, তাই তোমার কাছে 2টা টাকা নিতে আইলাম। যদি কোনো সাহায্য পাই এর কারণে দিবা আমারে টাকা। আরে হারুদা, এত সংকোচের কি আছে? শোনো, আমার জমির লাইগা আমি 8 বস্তা আলু কিনছিলাম, কিন্তু সব আলু তো লাগে নাই, এখনো 2-3 বস্তার মতো বাইসা আছে। তুমি এক কাজ করো, এই আলুগুলা লইয়া যাও, আর আমারে কোনো টাকা দিতে হইব না, লইয়া যাও লইয়া যাও। সত্যি কইতাছো ভাই, তুমি যে আমার কত উপকার করলা তা আমি তোমারে বুঝাইতে পারবো না। আপন জনের মতো সাহায্য করলা তুমি, তুমি পর হইয়াও যে সাহায্য করলা আমার ভাই। কথায় আছে, নিজের থাইকা পর ভালো আর পরের থাইকা জঙ্গল ভালো। তুমি আর কথা কইও না, ওই যে জমির পাশেই বস্তাগুলো আছে, লইয়া যাও, আর কিছু লাগলে আমারে জানাইও। এরপর হারু নয়নের থেকে বস্তা ভর্তি আলু নিয়ে যায় আর নিজের কষ্ট করে পুরো জমি একাই চাষ করে। কয়দিন লাগাইয়া তো জমিতে চাষ করলাম, এখন দেখি কপালে কি আছে আমার। তুমি কোনো চিন্তা করো না, যা হইব তা ভালোই হইব। জমিটা ঠিক মতো দেখাশোনা করলে ভালোই হইব আশা করি। শুনলাম তোরা নাকি আলু লাগাইছোস, তা টাকা পাইলি কই? হনুমা, কেউ যদি মন থেকে কিছু করতে চায় তাহলে উপরওয়ালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা কইরা দেয়। উপরওয়ালা ব্যবস্থা কইরা দেয় নাকি কোথাও থেকে চুরি কইরা টাকা জোগাড় করছস? হইতেও পারে মা, কখন যায় না, এগো ওপর কোনো ভরসা নাই। মুখ সামলাইয়া কথা কইস। মা, তোমরা এমন কেন গো? নিজের মেয়ে আর মেয়ে জামাইরে এইভাবে অপমান কেন করো? আর মায়ের কথা না হয় বাদই দিলাম, মা টাকা দেখা এমন করে, কিন্তু কথা, তুই তো আমার নিজের ছোট বোন, তুই কিভাবে পারিস? এত ঢং দেখা আর বাসি না। শোন, তোরা যে আলু চাষ করেছিস না, সেটা দিয়েও কিচ্ছু পারবি না। তোর যে অকর্মা জামাই, হ্যাঁ সারা জীবনেও কিছু করতে পারবো না, শুধু শুধু সময় নষ্ট করতাছোস। আমার জামাইদের লইয়া এমন কথা কইস না কথা। তোর জামাইয়ের মতো মানুষের টাকা মাইরা খায় না, সুদখোর ঘুষখোর জামাই তোর। তার থেকে আমার এই অকর্মা জামাই ঠিক ভালো। মুখ সামলাইয়া কথা বলিস লতা, ওর জামাইয়ের টাকা আছে বললেই আমরা ভালো আছি। ওই যে তোরা 3 বেলা খাইয়া থাকুস,
ওইটা ওর জামাইয়ের জন্যই। তা করে ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইক করতে সময় লাগবো না। লতা, চুপ কইরা থাকো না, আর কোনো কথা কইও না। আমাগো একদিন না একদিন ভালো দিন আইব, দেখো। তুমি চুপ করো। ওরা সব সময় তোমারে লইয়া মজা করে, কথা কয় তোমারে নিয়া। তোমার নাকি কিচ্ছু হইব না, এগুলো আর কত সহ্য করুম। শোনো মা, আজই আমার জামাইদের লইয়া আমি বাড়ি সাইডা চইলা যামু। আমি আর কোনোদিন এই বাড়ি ত্রিসীমানায় আসুম না। হাই চলো। কি কইতাছো লতা? আমরা বাড়ি থেকে বাইরে কই যামু? দরকার হয় গাছতলায় থাকমু, তাও আর এই বাড়িতে এক মুহূর্ত না। যা যা, তোরা চলে গেলে শান্তিতে থাকতে পারমু, মাথা থাইক্কা বোঝা নামবো। হ, একদম ঠিক কথা কইছো মা। এরা বাড়ি থেকে বেরোলেই শান্তি। লতা হারুর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় আর তাদের চাষ করা আলুর জমির পাশে গিয়ে বসে থাকে। তখন প্রায় সন্ধেবেলা। আমার মনে হয় আমাগো এইভাবে বাড়ির থেকে বাইরে আসাটা একদমই ঠিক হয় নাই। অহন আমরা কই যামু কও তো? আমাগো তো যাওনেরও কোনো জায়গা নাই। এখন থাইক্কা না খাইয়া মরমু, তাও ওই বাড়িতে পা দিমু না। আমার নিজের মা বইন আছে, এগুলো আমি ভুললাই যামু। কাইন্দো না লতা, আমাগো কপালে যা আছে তাই হইব। ইস, আলুগুলা তাড়াতাড়ি যদি হইতো। হইব, এগুলো নিয়ে চিন্তা কইরো না। কে তোমরা? আর এখানে বসে রয়েছো কেন? রাত হয়েছে, বাড়ি ফিরে যাও। কই যামু বাবা, আমাগো তো যাওনের জায়গা নাই। বাড়ি থেকে বাইর হইয়া আইছি আমরা। আহা, কান্নার কি আছে? আমাকে খুলে বলো তো দেখি, কি হয়েছে? এরপর হারু আর লতা মিলে সাধুকে সব কথা খুলে বলে। আচ্ছা, এ কথা। তারা যে কাজটা করেছে তা একদমই ঠিক করেনি। এর ফল ওরা একদিন না একদিন ঠিক ভোগ করবে। তোমরা কষ্ট পেও না। আচ্ছা শোনো, এই জঙ্গলের একটু ভেতরে গেলেই আমার কুঠির, ওইখানে তোমরা থাকতে পারবে। চলো। তা কি আর হয় বাবা? আপনি তো আমাকে চেনেন না, এমন অপরিচিত মানুষকে নিজের কুঠিরে আশ্রয় দেবেন? না 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 না। তা এখানে বসে থেকে কি করবে শুনি? বাবা, এটা আমাগোই জমি। এই জমিতে আমরা আলু চাষ করছি। এইটা ছাড়া আমাগো আর কিছু করার নাই, তাই এই ফসলের আশায় বসে আছি আমরা। ওপরওয়ালার ওপরে ভরসা রাখো, তোমাদের সাথে যা হবে ভালোই হবে। এখন চলো দেখি, আমার সাথে চলো। চলো লতা, আমাকে তো আর কোনো যাওনের জায়গা নাই, বাবার কাছেই না হয় যাই। যাই আমরা, চলো। এরপর সাধু ওদেরকে সাথে নিয়ে যায়। এইভাবেই দিন কেটে যায়। হারু তাদের জমির দেখাশোনা করে, আর অন্যদিকে লতা কুঠিরে থেকে সেখানকার দেখাশোনা করে। একদিন হারু আর লতা রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে বলে, কয়দিন হইল মা আর বোনডে দেখি না। এইখানে আইয়া যেন সাধু বাবা আমাগো আপন হইয়া গেছে। ঠিক কইছ লতা, সাধু বাবা আমাগরে নিজের সন্তানের মতো দেহে। আচ্ছা, আমাগো জমির খবর কি? বুঝতেছি না, জমির তো তেমন উন্নতি চোখে দেখি না। গাছগুলা কেমন যেন শুকনা। ভালোই তো যত্ন নিলাম, তাও এমন হইল কেন কিছুই তো বুঝে উঠতে পারতাছি না। আমাগো কপালটাই খারাপ বুঝলা। আমরা যেদিকে যাই ওই দিকেরই পানি শুকাই যায়। তোমরা তো চিন্তা করছো কেন শুনি? আমার আশীর্বাদ তোমাদের সাথে সব সময় থাকবে। দেখবে, এই আলু চাষ করেই তোমাদের জীবন পাল্টে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। হারুদা, তুমি এইখানে? আর আমি তোমারে কত খুঁজতাছি। কেমন আছো তুমি? তোমাগো ভীষণ মনে পড়ে, কিন্তু ওই গ্রামে তো আর যাইতে পারি না। লতা পছন্দ করে না। তোমরা কেমন আছো দাদা বলো তো? আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি। এক সাধু বাবা আমাগরে আশ্রয় দিছে, আর এরপর থাইকাই আমরা এখানে থাকি। তোমাগো দেখে খুব ভালো লাগতাছে জানো। তা তোমাগো জমির কি খবর? এই যে দেখো, জমিটা এমন হইয়া গেছে, কত যত্ন নিতাছি, তাও গাছগুলা শুকাইয়া যাইতাছে। এইটাই তো দেখতাছি। এই জমির প্রথম চাষ তো হেল লাগাই হইতে পারে। এইবার ফসল ফলবো না, তুই চিন্তা কইরো না দাদা। এখন যা হইব পরের বার এর থেকে অনেক বেশি হইব, বুঝলা? আরে চলো, লতার লগে দেখা কইরা যাইবা। আসো, চলো যাই। আইজ না দাদা, পরে আরেকবার কোনোদিন যামুনি। আইজ আমি আসি গো দাদা, তোমারে দেখাই শান্তি লাগতাছে। আসি দাদা, আমি আসি। হারু ঠায় দাঁড়িয়ে থাকে আর ভাবে,
দুনিয়ার নিজের বলতে কেউ নাই, অথচ এই মানুষগুলা কতই না আপন লাগে। নিজের মানুষও হয়তো এমন হয় না। যাক, দুনিয়ায় রক্তের সম্পর্ক ছাড়াও আপন হওয়া যায়। কি গো, জমির কোনো ভালো লক্ষণ দেখলা? না গো, আজ নয়ন আইছিল জমিতে দেখা করতে। পোলাটা কত খুশি। নয়ন রে ছোট থাইক্কা বড় করছিলাম। ওর মা বাবা মরার পর সবসময় আমার কাছে আইতো, আমারে বুবু কইয়া ডাকতো। যাক, ওগুলো মনে কইরা কাম নাই। কষ্ট পাইও না, সব ঠিক হয়ে যাইব। খাওনের কিছু আছে? বড্ড খিদা লাগছে গো। আছে তো, ঘরে যাও, দিচ্ছি। বাবা হারু, বলি কি, একবার জমিতে ঘুরে আয়। তোদের জমিতে আলুগুলো কেমন হয়েছে একবার দেখে আয়, যা। বাবা, কাল গেছিলাম, গাছগুলা প্রায় শুকাইয়া গেছে। আলুগুলা কেমন হইব কে জানে। চিন্তা করিস না, আজকে গিয়ে দেখ, যদি ভালো কিছু হয় জানা। কালই তো আইলাম জমির থেকে। আচ্ছা ঠিক আছে, আমি জমির থেকে একবার ঘুরে আসি তাইলে। হারু চলল জমির দিকে। জমিতে গিয়ে হারু দেখল মাটির ফাঁকা দিয়ে সোনালি কিছু বেরিয়ে আছে, আর তা হালকা রোদের আলোয় চকচক করছে। এ এ কি, এগুলান কি চকচক করতাছে দেহি তো। আরে, এইগুলা তো দেখতাছি একদম সোনার মতো, কিন্তু আলুর জায়গায় এইগুলান কি আইলো? না, আগে লতারে গিয়া দেখাই আগে। হারু সোনালি আলু দুটি হাতে নিয়ে লতার কাছে যায়। লতা, দেহ, জমিতে আলুর বদলে এইগুলান পাইলাম। দেইখা তো মনে হইতাছে একদম খাঁটি সোনা, কিন্তু জমিতে এইগুলা আইলো কইথেক্কা? তাই তো, এগুলো তো সব সোনা। আমাগো জমিতে আলুর বদলে সোনার আলু হইল। কই থেকে হইল এগুলা? এইটা কেমনে সম্ভব? কেন রে মা, সম্ভব হবে না কেন? তোদের মতো ভালো মানুষের সাথে তো এমনই হওয়ার কথা ছিল রে, তাই না? কিন্তু বাবা, এটা কেমনে সম্ভব? মাটির নিচ থেকে সোনার আলু কেমনে আইলো? আর স্বপ্নে আমারে সকাল সকাল জমিতে পাঠাইছিলা কেন বলো তো? প্রকৃতি কখন কি চায় তা আমি কি জানি, আর তা তোরাই কি জানবি। যাক, যা আছে, যা পেয়েছিস এখন, ওগুলো নিয়ে নিজেদের জীবনটা নতুন করে সাজিয়ে নে, কেমন? আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না বাবা। আমার দায়িত্ব শেষ, এখন আমি আসি। আসি মানে? কই যাইবেন বাবা? আমরা তো আপনার কাছেই আশ্রয় পাইছি, এখন এগুলো কইতাছেন কি? আমি এসেছিলাম তোদের কষ্ট ঘোচাতে, এখন আমার কাজ শেষ, এখন আমার যেতে হবে। এখন আর এখানে থেকে আমার কাজ নেই। লতার কোনো কথা বলার আগেই সাধু বাবা সেখান থেকে চলে যায়। তারা কিছু বুঝে উঠতে পারে না। কি হইল গো? বাবা কই গেল? চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল যে। হ্যাঁ, হগো, তাই তো দেখতাছি। বাবা আমাদের সাইরা এমনে চইলা গেল। এই একজনই তো আসিল, সে আমাকে কথা ভাবতো। এখন সেই মানুষটাও চোখের সামনে নাই। আমি কিছু ভাইবা পাইতাছি না, এমনটা কেন হইল? আচ্ছা, আগে চলো, আমরা এক কাম করি। জমি থাইকা সোনার আলুগুলো তুইলা বাজারে বেচলে অনেক টাকা পাইবা। তা দিয়ে আমাকে নতুন জীবন শুরু করমু আমরা। এরপর তারা দুজন মিলে জমিতে যায়, আর লতা জমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আমগো পুরো জমিতে দেখি সোনা ফলছে গো, একদম চকচক করছে পুরো জমি। হগো, এর লাইগাই তো তোমার কাছে গেলাম। এখন ভাবতাছি এইখান থেকে কয়টা সোনার আলু পয়সা আমি একটা বাড়ি বানামু আমাগো নিজে গোলাইগা। ও, আমাগো আর কোনো কষ্ট থাকবে না গো। এরপর তারা তাই করল। সে সোনার আলুর সাহায্যে তাদের নিজেদের বড় একটা দালান বাড়ি হয়। আর অন্যদিকে তারা খবর পায় লতার মা বড্ড অসুস্থ। তাই তারা সব ফুলে তাকে দেখতে যায়। মা, তোমার এই অবস্থা কেন? আর কথা কই মা, তোরা আইসুস। তগো দেখা চোখ গুলা চুরাই গেল। কাইন দেন না মা, আপনার এই অবস্থা কেন আমাকে খুইলা কন্যা। কথার কথা আর কইও না জামাই, আমার থেকে সব জমি জোর কইরা লেখা নিছে। অথচ আমি ওকে কত ভালোবাসছি, তগো উপরে কত অত্যাচার করছি। আমারে ক্ষমা কইরা দে তোরা। কেন মা, তোমার সেই টাকাওয়ালা জামাই তোমারে দেখলো না? অবশেষে জমি জমা নিয়ে চইলা গেল। এখন কাইন্দা কি হইব মা? কইছিলাম না ওপরালা এইসব সহ্য করব না। ঘর জামাই আসিলাম দেখা আমারে আর লতারে কত কথা শুনাইছেন আপনারা। আমারে তোরা ক্ষমা কইরা দে।
তোরা সারা যে এখন আমার কেউ নাই, কাইন্দু না মা, এখন আর কাইন্দা কি হইব, তুমি চলো আমার লগে। এরপর লতা আর হারু মাকে নিয়ে তাদের বাড়ি যায়। তাদের বাড়ি দেখে সে তো অবাক হয়ে যায় আর বলে, হে কি তগো এত বড় বাড়ি হইল কেমনে? অত টাকা পাইছস কই তোরা? কেন মা, আলু চাষ কইরা এত কিছু? আলু চাষ করছিলি নাকি সোনা চাষ করছিলি? হ মা, আমরা আমাগো জমিতে সোনাই চাষ করছি, আর সেই সোনা আমাগো 7 পুরুষ বইসা বইসা খাইতে পারবো। মানে কি কইতাছু জামাই? হাসাই তো কইছে মা। অন্ধকারে জায়গাটা তো বুঝতে পারছি না, কোথায় যে পুঁতেছিলাম। এই তো পেয়েছি, এই জায়গাতেই পুঁতেছিলাম হারটা। এই তো পেয়েছি কালো বেড়ালের হারটা। এখন তান্ত্রিক বাবাকে হারটা দিলেই আমার কাজ হয়ে যাবে। রহিম, এবার দেখি তোর উন্নতি কিভাবে হয়। বেলা হয়ে গেল, কত কাজ বাকি। যাই, উঠোনটা ঝাড়ু দিয়ে রান্নাটা চড়াই গিয়ে। কি গো, সকাল সকাল কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলাম গো, সকাল সকাল না গেলে তাজা সবজিগুলো পেতাম না। কই, ধরো, এই নাও, বাজারগুলো গুছিয়ে রাখো। আজও শুধু সবজি এনেছেন? মেয়েটা কদিন ধরে একটু মাছ খেতে চাচ্ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি রুনিকে বুঝিয়ে বলবো। একদিন আমাদের সব হবে জরি, তুমি দেখে নিও। তখন আর রুনিকে সবজি খেয়ে থাকতে হবে না, মাছ মাংস যা খেতে চায় তাই দেব। এই তো, বলতে না বলতেই আমার রুনিমা চলে এসেছে। তুমি এসেছো বাবা? আমার জন্য কি এনেছো বাবা? তোমার জন্য এনেছি। এই যে দেখো কি এনেছি। ওমা, লজেন্স! কি মজা, কি মজা! দেখো না বাবা কি এনেছে। মেয়েকে তো আপনি আদর দিয়ে একেবারে মাথায় তুলেছেন। আমার একটা মাত্রই মেয়ে, তাও তো সব শখ পূরণ করতে পারি না। যতটুকু পারি সেটাও করব না? আপনি আমাদের সমস্ত আবদারই তো পূরণ করেন, কখনো না করেন না। আমি চেষ্টা করি জরি, তোমাকে ছাড়া আমার কে আছে বলো? এখন শুধু একটা আয় রোজগারের ব্যবস্থা হলেই হলো। একটু ধৈর্য ধরো জরি, সময় সব সময় একরকম থাকে না। সৃষ্টিকর্তা চাইলে আমাদের ভালো দিন অবশ্যই আসবে। আমি তো প্রার্থনাই করি। তা হ্যাঁ গো, নদীর পাড়ের ক্ষেতটাতে যে বেগুন পুঁতেছিলেন, তার ফলনের কি খবর? ফলনের কথা বলছো? চলো আমার সাথে, চলো, নিজের চোখেই দেখবে, চলো। ওই যে দেখো, ওই যে আমাদের বেগুন ক্ষেত। হো মা, এ তো দারুণ ব্যাপার গো। হ্যাঁ গো, এই যে আমাদের বেগুন ক্ষেত, আর কেমন চমৎকার ফলন হয়েছে দেখেছো? হ্যাঁ গো, সত্যি তো, কি চমৎকার ফলন হয়েছে। অনেক বেগুনও পাওয়া যাবে। আর 2 দিন পরেই আমি সমস্ত বেগুন তুলে বাজারে নিয়ে যাব বিক্রির জন্য। এত চমৎকার তাজা বেগুন, দেখবে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। সেরকমটাই ভাবছি আমি। আমার গাছের সবজি সেরা গো, সেরা। এই বেগুন ক্ষেতের বেগুন বিক্রি করে আস্তে আস্তে আমাদের দিন ফিরে যাবে, তাই না গো? সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই সব হবে। কত চেষ্টাই তো করলাম তোমাদের যেন একটু ভালো রাখতে পারি সেজন্য। আমি তো জানি গো, আপনি চেষ্টার কোনো ত্রুটি করেন না। ফসল ফলানোর চেষ্টা এ তো নতুন করছি না, কিন্তু সব ফসল কিভাবে যেন নষ্ট হয়ে যেত, তুমি তো সবই জানো। এইসব ভাববেন না, সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলে সবই হবে। আপনি যে কত কষ্ট করেন আমাদের জন্য, তা আর কেউ না জানুক, আমি তো জানি। ভাইজানের ওখান থেকে চলে আসার পর থেকে কত চেষ্টা করে যাচ্ছি জরি, এখনো তোমাদের একটু সুখের মুখ দেখাতে পারলাম না। কি যে বলেন না, টাকা পয়সার সুখই কি একমাত্র সুখ? আমি আপনার সংসারে সুখী আছি। তুমি কখনো কোনো কিছুই নিয়ে অভিযোগ করো না জরি। সে কি, অভিযোগ করব কেন?
আমি তো আপনার সংসারে বেশ আছি, আর ভালো খারাপ সব মিলিয়েই তো সংসার হয়। কলিম ভাইজানের প্রতারণা দেখে আমি অনেক ভেঙে পড়েছিলাম। তুমি তখন যদি আমার পাশে না থাকতে, আমার যে কি হতো। আমি আপনার পাশে থাকবো না তো কে থাকবে বলুন? আর পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না। নিজের ভাই হয়েও আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, বাড়ি থেকে বের করে দিল। আমি চাইলেও ভুলতে পারি না গো। মনে কষ্ট রাখবেন না, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে, আমাদের দিন ফিরে যাবে। এখন চলুন তো, বাড়ি চলুন। হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আমাদের দিন ফিরে পাবো আমরা। বাবা, ও বাবা, বাড়ি চলো, আমার খিদে পেয়েছে। তাই বুঝি আমার রুনি মামুনির খিদে পেয়েছে? বেলা তো কম হলো না, চলুন বাড়ি গিয়ে কিছু মুখে দেবেন। হ্যাঁ, বেলা অনেক হয়ে গেল, চলো বাড়ি চলো। তোর দিন কখনোই ফিরবে না রহিম। তোর মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তোর সবকিছু শেষ হয়ে যাবে। তুই শুধু নিজের চোখে দেখবি তোর সবকিছু কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এনেছিস? হ্যাঁ বাবা, সবই এনেছি। কালো বিড়ালের হার আর বকের পালকের ছাই এনেছিস? হ্যাঁ বাবা, আপনি যা যা বলেছেন সবই জোগাড় করেছি। এখানে সবই আছে বাবা, আপনি যা যা চেয়েছিলেন। বস, স্থির হয়ে ওইখানটায় বস। বল কলিমুদ্দিন, এবার তুই কি চাস? আমি একজনের ওপর খুব শক্ত বান মারতে চাই বাবা, যেন তার সবকিছু ধ্বংস হয়ে যায়, যেন সে চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যায়। বান? তোর কথা মতো আমি অনেক বানের ব্যবস্থা করেছি, তোর আবার বান মারা প্রয়োজন? হ্যাঁ বাবা, আমি প্রতিশোধ নিতে চাই বাবা। সম্ভব? কালো জাদুর পক্ষে সবই সম্ভব। তুই বল, কার ওপর প্রতিশোধ নিতে চাস? সব কিছু খুলে বল। বাবা, আমার ছোট ভাই রহিম উদ্দিনের ওপর আমি প্রতিশোধ নিতে চাই বাবা। ও যেন চিরতরে এ গ্রাম ছেড়ে চলে যায়, সেই ব্যবস্থাই করুন বাবা। নিজের ছোট ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বান মারতে চাস? হ্যাঁ বাবা, ছোটবেলা থেকে ওর জন্য আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমি তারই প্রতিশোধ চাই বাবা, আমি সেটারই প্রতিশোধ চাই। বল বল, সব খুলে বল। বাবা, আমরা দুই ভাই। আমার ছোট ভাইয়ের নাম রহিম উদ্দিন। রহিমের জন্মের সময় আমাদের মা মারা যান। আমরা ছিলাম পিঠাপিঠি দুই ভাই। ছোটবেলা থেকেই বাবা রহিমকে বেশি আদর করতেন। মায়ের আদর একদমই পাইনি বলে রহিমের প্রতি তার টানটা বেশি ছিল। আমরা বড় হওয়ার পরে বাবা তার সম্পত্তির ভাগ করে দেন। এর কিছুদিন পরেই বাবা মারা যান। একদিন, রহিম, এ বাড়ি বাবা শুধু আমাকেই দিয়ে গেছেন। তোরা যদি তোদের ব্যবস্থা অন্য কোথাও করে নিস তবে ভালো হয়। ভাইজান, বাড়ি যে বাবা শুধু তোমাকেই দিয়ে গেছেন তার প্রমাণ কি? আমিও তো বাবার সন্তান, সব সম্পত্তির সমানভাবেই ভাগ হওয়া উচিত। বাবা তোকে বেশি ভালোবাসতো, তার মানে এই না যে তোকেই সব সম্পত্তি দিয়ে যাবে। এটা তোমার ভুল ধারণা ভাইজান। বাবা আমাদের দুইজনকেই সমান ভালোবাসতেন, কখনোই আমাদের আলাদা চোখে দেখেননি। আমার অসুখের সময় যেমন রাত জেগে সেবা করতেন, তোমার অসুখের সময়ও তাই করতেন। আমি তোর সাথে কোনো কিছু নিয়ে তর্কে যেতে চাই না। বাবা এ বাড়ি আমাকে দিয়ে গেছেন, তাই এ বাড়ি আমার। তোরা অন্য কোথাও তোদের ব্যবস্থা করে নে। আমরা কোথায় যাব ভাইজান? তোমার বাড়িতেই না হয় আমাকে একটু থাকার জায়গা করে দাও। না 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 না, আমার বাড়িতে তোদের জন্য কোনো জায়গা হবে না। তোরা অন্য কোথাও চলে যা। ঠিক আছে ভাইজান, তুমি যা চাও তাই হবে। আমরা চলে যাচ্ছি ভাইজান। এরপর রহিম বউ নিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে ওঠে আর আয় রোজগারের চেষ্টা করতে থাকে।
এদিকে আমার সমস্ত ফসল কি যেন এক অজানা রোগে নষ্ট হয়ে যায়। আমার দুটো গরু মারা যায়। আমার অনেক ক্ষতি হয়ে যায়। রহিম এদিকে ফসল ফলিয়ে আয়ের চেষ্টা করতে থাকে। সব কিছুর পেছনে রহিমেরই হাত আছে বলে আমার মনে হয়। বাবা, আপনার কাছ থেকে বান নিয়ে রহিমের ফসল নষ্ট করার ব্যবস্থা করি আমি। আমার যেভাবে ক্ষতি হয়েছে আমিও চাই ওর সেভাবেই ক্ষতি হোক। তুই কি নিশ্চিত রহিমই তোর ক্ষতি করেছে? আমি জানি বাবা, ও হিংসা করে এমন ক্ষতি করেছে আমার। এখন তুই কি করতে চাস? কিভাবে প্রতিশোধ নিতে চাস? রহিম এখন নদীর পাড়ে এক বেগুন ক্ষেত করেছে। আপনি এমন বানের ব্যবস্থা করুন বাবা, যাতে ওর বেগুন ক্ষেত ধ্বংস হয়ে যায়। ওই মাটিতে যেন আর কিছুই ফলাতে না পারে। ওর আয় রোজগারের কোনো রাস্তাই যেন না থাকে। ঠিক আছে, তাই হবে। আমি তোর বাড়িতে এক যজ্ঞ করব। সেই যজ্ঞের পর যে বান প্রস্তুত হবে তা দিয়েই রহিমের বেগুন ক্ষেত ধ্বংস করা যাবে। জি আচ্ছা বাবা, তাই করুন তাহলে। যা, যজ্ঞের জন্য সব জোগাড় যন্তর কর। ঠিক আছে বাবা, আমি সব প্রস্তুত রাখব। আর আমার দক্ষিণার কথা মনে আছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, অবশ্যই মনে আছে। আপনি যা চান তাই দেওয়া হবে, শুধু আমার ইচ্ছাটা পূরণ করে দিন। তুই যা চাচ্ছিস তেমনটাই হবে, শুধু যজ্ঞ সফল হতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি কালই তোর বাড়িতে যাব। জি আচ্ছা বাবা, আমিও তৈরি থাকব। আমি শুধু প্রতিশোধ নিতে চাই, কঠিন প্রতিশোধ। হ্যাঁ। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। ওগো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার শুরু থেকে সব করব। আবার এত কষ্ট করে করা বেগুন ক্ষেত জোয়ারের পানিতে ভেসে গেল। আমি এখন কি করব? আপনি এত ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। আমি তো কারো ক্ষতি করিনি, আমার সাথে একের পর এক এমন কেন হচ্ছে? কি পাপ করেছি আমি? আপনি কাঁদবেন না, একটা বেগুন ক্ষেত গিয়েছে তো কি হয়েছে? আমরা আবার নতুন করে ফসল ফলাবো। কিন্তু আমার সাথে বারবার কেন এমন হচ্ছে? এর পেছনের কারণ কি? ঠিক সময় সব কিছু জানা যাবে। আপনি দয়া করে হতাশ হবেন না। আমার সব শেষ হয়ে গেল জরি, আমি এখন কি করব? কিছুই শেষ হয়নি, আমরা নতুন ফসল ফলাবো। আমি আছি তো আপনার পাশে। সৃষ্টিকর্তার অনুগ্রহে আমরা ঠিক উঠে দাঁড়াবো। আমি তো আর মনে জোর পাচ্ছি না জরি। চলো, আমরা এখান থেকে চলে যাই। আপনি এত অল্পতে ভেঙে পড়বেন না দয়া করে। আমাদের কোথাও যেতে হবে না, আপনি ভরসা রাখুন। এখন চলুন তো, ঘরে চলুন। আমি তোমাদের কিছুতেই ভালো রাখতে পারলাম না জরি, আমি ব্যর্থ। এখনো কিছুই শেষ হয়নি, আপনি ঘরে চলুন। এখন কিছু মুখে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, এই অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। আমার ক্ষতি করতে চেয়েছিলি রহিম, এখন দেখ তোর দুর্দশার অন্ত নেই। বেগুন কেন, তুই আর কোনো কিছুই ফলাতে পারবি না। তোর সংসার, তোর আয় রোজগার কিভাবে সব চোখের সামনে ধ্বংস হয়ে যাবে সেটা শুধু তুই দেখবি। বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ বাবা, এ বাড়ি আমার। আসুন, ভেতরে আসুন। জরি, জরি, দেখে যাও কে এসেছে। জরি দেখো, একজন সাধু বাবা এসেছেন আমাদের বাড়ি, ওনাকে ভেতরে নিয়ে যাও। চলুন বাবা, ভেতরে চলুন। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নিন। আপনাদের অনেক ধন্যবাদ মা। আমি আরেকদিন আপনাদের এখানে অন্ন সেবা নিতে আসব। আজ একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জরুরি ব্যাপার? কি জরুরি ব্যাপার বাবা? বাবা, আপনার জানা মতে কেউ কি আপনার অনিষ্ট করার চেষ্টা করছে? আপনি কি জানেন এমন কাউকে? না বাবা, কিন্তু
আপনার এমন ধারণা হলো কেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মন থেকে ইশারা পেলাম আপনার বাড়ির দিকে আসার জন্য। এদিকে আসতেই আপনার বাড়ির উত্তর দিকে এই মরা পাখিটাকে পেলাম। মরা পাখি? এই ধরনের পাখি তো এদিকে দেখা যায় না। তাহলে কি? আপনি ঠিকই ধরেছেন মা, কেউ আপনাদের অনিষ্ট করার জন্য কালো জাদু করেছে। এ আপনি কি বলছেন বাবা? কে আমার অনিষ্ট করতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। এ পৃথিবী বড় বিচিত্র বাবা, স্বার্থের জন্য এখানে মানুষ সব করতে পারে। কিন্তু এমনটা কে করবে? তাহলে আমাদের ফসলগুলো কি এই জন্যেই? ফসল? আপনাদের কি কোনো ফসল সম্পত্তি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি এ বাড়িতে আসার পর অনেক ধরনের ফসল ফলিয়ে আয় রোজগারের চেষ্টা করতে থাকি, কিন্তু আমার সব ফসলই কিভাবে যেন নষ্ট হয়ে যেত। শেষ চেষ্টা হিসেবে এখানকার নদীর পাড়ে খুব কষ্ট করে বেগুনের ক্ষেত করেছিলাম। নদীর পাড়ে? আমাকে কি দেখাতে পারেন জায়গাটা? বাবা, এখানেই খুব কষ্ট করে সেই বেগুনের ক্ষেত করেছিলাম। এক রাতের মধ্যেই সেই বেগুনের ক্ষেত নদীর জোয়ারে ভেসে গেছে বাবা। এ জায়গার মাটি অভিশপ্ত হয়ে গেছে। এক তান্ত্রিক এখানকার মাটির ওপরে জোয়ারের জাদু করেছে, যাতে যে ফসল ফলানো হবে তা যেন নদীর জোয়ারে ভেসে চলে যায়। কি বলছেন বাবা? কিন্তু কেন তান্ত্রিক এমনটা করবে? আর কোন তান্ত্রিকই বা করবে? বাবা, মন শক্ত করুন। তান্ত্রিকের সাহায্য নিয়ে আপনারই এক আপনজন আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আগেও ফসল নষ্টের জাদু তিনিই করেছেন। কিন্তু এমনটা এমনটা কে করবে? আপনারই অতি আপনজন বাবা, আপনার একমাত্র বড় ভাই কলিম ভাইজান। জি বাবা, এখন চলুন। আরো অনিষ্ট হওয়ার আগে জলদি আপনার ভাইয়ের কাছে চলুন। এ জাদু বিনষ্ট করার ব্যবস্থা করতে হবে। ভাই, ভাই তুই এসেছিস? আমাকে মাফ করে দে ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে। ভাইজান, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোকে তোর অনিষ্ট করার জন্য এক তান্ত্রিককে দিয়ে আমি তোর ওপর কালো জাদু করাই, যাতে তোর সমস্ত ফসল ধ্বংস হয়ে যায়। এতদিন এর জন্যই তোর ফসলগুলো ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাইজান, তুমি এমন কাজ করতে গেলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হিংসারে ভাই, হিংসার বশবর্তী হয়ে আমি এসব অন্যায় করেছি। আমি ভেবেছিলাম আমার ফসল তুই নষ্ট করছিস, আমার গরুগুলোকে তুই মেরেছিস। কিন্তু আমি আমি এমনটা কখনোই করিনি ভাইজান। আমি ভুল ভেবেছিলাম রে ভাই, আমি ক্রোধে হিংসায় পাগল হয়ে গিয়েছিলাম। তুই যেন ওই মাটিতে কখনোই কিছু ফলাতে না পারিস, তার জন্যই আমি সেই তান্ত্রিককে দিয়ে মহাযজ্ঞ করাই। তারপর? সেই যজ্ঞের ছাই তোর বাড়ির চারপাশে ছিটিয়ে দিলে তুই কখনোই আর কোনো ফসল ফলাতে পারবি না, এমনটাই তান্ত্রিক বলেছিল। এরপর কি হলো? পরের অনিষ্ট করতে গেলে নিজেরই অনিষ্ট হয়, তার প্রমাণ আজ হাতে নাতে পেয়েছি। তান্ত্রিকের হাত থেকে সেই ছাই নেওয়ার সময় বাতাসে উড়ে গিয়ে আমার বাড়ির উঠানেই পড়ে। আমার সমস্ত ফসল ধ্বংস হয়ে গেছে, সেই তান্ত্রিকও পালিয়ে গেছে। আমি পথে বসে গেলাম রে ভাই, আমি পথে বসে গেলাম। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না ভাইজান, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে এমন বিচারই হওয়ার কথা ছিল রে ভাই, অন্যায়ভাবে তোকে আমি ঠকিয়েছি। বাবা এই বাড়ি আমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিয়েছিল, আমি পুরো বাড়ি নিজের নামে করে তোকে বের করে দিয়েছি। তুই ফিরে আয় ভাই, আমি সব সম্পত্তি তোকে ফিরিয়ে দেব। আমার কিচ্ছুটি লাগবে না ভাইজান, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, সেটাই অনেক। সাধু বাবা, আপনি কি এই কালো জাদু বিনষ্ট করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো সেজন্যই এসেছি। তবে কলিমকে কথা দিতে হবে, সে আর কখনোই যেন এই অনিষ্ট করার কথা চিন্তা না করে। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কখনোই কারো অনিষ্ট করার কথা ভুলেও ভাববো না।
আমার উচিত শিক্ষা হয়েছে। আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন বাবা, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। এই শিক্ষা সব সময় মনে রেখো কলিম, কারো ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। আর দেরি করা যাবে না, চলো কলিমের ওপর থেকে কালো জাদু বিনষ্টের জন্য কাজ শুরু করি। হ্যাঁ চলুন বাবা, আপনি যদি না আসতেন কে আমাদের উদ্ধার করতো বাবা? উদ্ধার করার মালিক সৃষ্টিকর্তা, আমি কেউ না। এখন কথা না বাড়িয়ে জলদি চলো। হ্যাঁ চলুন বাবা। হ্যাঁ চলুন বাবা, চলুন।